হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দ্য অলিম্পিয়াড একাডেমির জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি ক্যাম্পে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের ক্লাসটি হতে যাচ্ছে আহ, আমাদের এই ক্যাম্পের জীববিজ্ঞান সেগমেন্টের প্রথম ক্লাস। তো ক্লাসটি হতে যাচ্ছে সেল বায়োলজি এবং বায়োকেমিস্ট্রির উপর। তার আগে পরিচয় দিয়ে নিই, আমি হচ্ছে রাজের। আমি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের 20 এবং 21-এর পদকজয়ী দলের সদস্য ছিলাম। এছাড়াও আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক টিম মেম্বার হিসেবে কাজ করেছি এবং করছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। সো আমি প্রথমে একটু বলে নিই যে আজকে ক্লাসে আমরা কি পড়বো। ক্লাসে হলো যে দুটা পোর্শন থাকবে। একটা হচ্ছে সেল বায়োলজি। সো এটার অর্থ হলো যে আমরা হলো যে কোষ, যে কোষের চারপাশে যে পর্দা বা মেমব্রেনটা থাকে, সেই মেমব্রেন এবং সেলের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ডিটেলসে পড়বো। এর বাইরেও আমরা হলো যে একটু বায়োকেমিস্ট্রি নিয়ে পড়বো। বায়োকেমিস্ট্রি জিনিসটা কি আমি কি একটু খুব সহজে বুঝিয়ে বলি। আমাদের এই যে কোষ, আমাদের এই কোষ যে সকল অণু নিয়ে গঠিত এবং যে সকল অণু ব্যবহার করে, যেমন মনে করো প্রোটিন, তারপর মনে করো কার্বোহাইড্রেট। প্রশ্ন আসতে পারে কার্বোহাইড্রেট আবার কি? আমরা যে ভাত খাই, ভাতের মধ্যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট। আমরা যে চিনি খাই, চিনির মধ্যে সুক্রোজ থাকে, এই চিনি একটা কার্বোহাইড্রেট। তারপর আমরা চর্বি খাই, ফ্যাট। এবং এছাড়াও আমাদের কোষের মধ্যে যত রকমের বিক্রিয়া আছে সব রিঅ্যাকশন কন্ট্রোল করে থাকে একটা স্পেশাল টাইপের প্রোটিন, যাকে আমরা নাম বলি এনজাইম বা উৎসেচক। সো এই জিনিসপত্রগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে আমরা মোরালিস এই ক্লাসগুলোতে আলোচনা করব। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, সো ক্লাসের শুরুতে আমরা হলো যে একটু সেল বা কোষ নিয়ে আলোচনা করি। তো কোষ দুই রকমের, অবশ্যই তোমরা খুব ভালো করে জানো। একটা হচ্ছে প্রোক্যারিওট অথবা আদিকোষী বাংলায় বললে, এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওট বা প্রকৃত কোষী। ওকে, সো প্রোক্যারিওট সেল কোনগুলা? প্রোক্যারিওট সেল হচ্ছে তুলনামূলক আগে উৎপন্ন হয়েছে, এরা অনেক সিম্পল, এরা অনেক সরল, এদের মধ্যে খুব বেশি কোষীয় অঙ্গাণু নাই, এই টাইপের সেল। ওকে, সো আমরা যদি একটা প্রোক্যারিওট যদি আমরা দেখি, তাহলে একটা প্রোক্যারিওটের কোষের গঠনটা কিরকম, যে জাস্ট একটা পর্দা থাকে চারপাশে, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। বাট এদের যে হলো যে কোষীয় যে জেনেটিক যে ম্যাটেরিয়াল, যার মধ্যে কোষের বংশগতির সকল তথ্য লিপিবদ্ধ থাকে, সেই ডিএনএ গুলা এক জায়গায় দলা পাকিয়ে থাকে। বাট প্রকৃত কোষের মতো, অর্থাৎ আমাদের কোষের মতো, এগুলো কোনো নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে না। এটি শুধু এবং শুধুমাত্র এক জায়গায় দলা পাকিয়ে থাকে। ওকে, এর বাইরেও মূল যে ডিএনএ আছে, এই ডিএনএ এর বাইরেও কিছু সংখ্যক বৃত্তাকার ডিএনএ থাকতে পারে, কিছু সংখ্যক সার্কুলার ডিএনএ থাকতে পারে, সার্কুলার ডিএনএ থাকতে পারে, যাকে আমরা বলি প্লাজমিড। ওকে, সো এই প্লাজমিড এগুলা কিন্তু হলো যে প্রোক্যারিওট বা আদিকোষের বৈশিষ্ট্য। এর মধ্যে তোমরা খুব ভালো করে চিনে থাকো ব্যাকটেরিয়া আছে, তারপর আরো বিভিন্ন ধরনের জীব থাকতে পারে, যেমন কিছু প্রোটিস্ট থাকে, ইকোলাই থাকে, এগুলো সব প্রোক্যারিওট। তো এদের মধ্যে ডিএনএ থাকে এবং ডিএনএ এর পাশাপাশি এদের মধ্যে হলো যে একটা সার্কুলার বা বৃত্তাকার ডিএনএ বা প্লাজমিড থাকে। এই প্লাজমিডের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এগুলো কিছু স্পেশাল টাইপের জিন বহন করতে পারে। যেমন আমরা এখন বলি যে বেশি বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাদের উপর আর অ্যান্টিবায়োটিক্স কাজ করে না। সো এই প্লাজমিড গুলা আসলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জিন গুলা কিন্তু বহন করে। ওকে, অ্যান্ড এই প্লাজমিড গুলা খুব সহজেই অন্য ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তরিত হয়ে যেতে পারে। তার মানে তোমার দেহে যদি কোনো কারণে এক না এক পর্যায়ে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রোক্যারিওট যদি ঢুকে পড়ে, তাহলে সে প্লাজমিড আদান প্রদানের মাধ্যমে তোমার শরীরে বাদবাকি যত ব্যাকটেরিয়া, যত ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সবার মধ্যে সে কিন্তু সেই এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা সে ছড়িয়ে দিতে পারে। ওকে, সো এটা কিন্তু আসলে সমস্যার বিষয়। আচ্ছা, তো আমরা দেখলাম যে প্রোক্যারিওটের মধ্যে ডিএনএ আছে, প্লাজমিড থাকে, এর মধ্যে কোনো আহ অঙ্গাণু থাকে না, বাট শুধু অঙ্গাণুর মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকে। কি থাকে? রাইবোজোম থাকে। ওকে, রাইবোজোম থাকে। এবং এদের যে কোষ পর্দা আছে, এই কোষ পর্দার বাইরে এদের মধ্যে কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকতে পারে।
সেল ওয়াল থাকতে পারে। আর যেটা ইন্টারেস্টিং খেয়াল করার মতো বিষয় যে এদের যে হলো যে সেল ওয়াল বা কোষীয় পর্দা আছে, যেটাই বলি না কেন আমরা, এটা কিন্তু আসলে উদ্ভিদের মতো না, এটা সম্পূর্ণরূপে এদের নিজস্ব একটা সেল ওয়াল। ওকে, সম্পূর্ণরূপে নিজস্ব একটা সেল ওয়াল। এবং আমরা যে অ্যান্টিবায়োটিক গুলা খাই, এই অ্যান্টিবায়োটিক গুলা কিন্তু হলো যে এদের এই যে সেল ওয়াল অথবা এদের রাইবোজোম অথবা এদের ডিএনএ কোনো না কোনো একটা পার্টিকুলার অংশকে অ্যাটাক করার মাধ্যমে কিন্তু হলো যে তাদেরকে ধ্বংস করে থাকে। ওকে, সো এটা গেল মোটামুটি হলো যে আদিকোষী জীবের গঠন। মোটামুটি ইম্পর্টেন্ট সব পয়েন্টগুলা বলে ফেলেছি। এর বাইরেও আরো কিছু পয়েন্ট উল্লেখ না করলেই নয়, সেটা হলো যে এদের চলাচলের জন্য একটা লেজের মতো একটা অঙ্গাণু থাকে, লেজের মতো একটা অর্গানুল থাকে। এটার নাম তোমরা অনেকেই জানো, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাজেলা। ওকে, এটাকে আমরা বলি ফ্লাজেলা। এবং এর গায়ে আরো কিছু এরকম এক্সট্রা পার্ট থাকতে পারে যাকে আমরা বলি হচ্ছে পিলি, সুতার মতো পিলি। ওকে, সো একটা প্রোক্যারিওটের মধ্যে হলো যে ডিএনএ টা একটা জায়গায় দলা পাকানো থাকে, যাকে আমরা বলি হলো যে নিউক্লিয়ার নিউক্লিওয়েড রিজিয়ন। প্লাজমিড থাকতে পারে, রাইবোজোম অবশ্যই থাকবে, ফ্লাজেলা থাকে, পিলি থাকে। ওকে, সো প্রোক্যারিওটের একটা খুব বড় একটা বৈশিষ্ট্য হলো যে এরা অনেক তাড়াতাড়ি ডিভাইড করতে পারে। এরা অনেক তাড়াতাড়ি একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এভাবে মুহূর্তের মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে। ওকে, সো মোটামুটি 20 মিনিটের মধ্যে এরা হচ্ছে একবার ডিভাইড করতে পারে। মোটামুটি 20 মিনিটের মধ্যে এরা একবার ডিভাইড করতে পারে। ওকে, অ্যান্ড অ্যান্ড এরা হচ্ছে খুব তাড়াতাড়ি ডিভাইড করে। সো একটা কোশ্চেন আসতে পারে যে মনে করো যে কোনো একটা ব্যাকটেরিয়া হচ্ছে 20 মিনিটে ডিভাইড করে। ওকে, তাহলে 1 ঘন্টা 20 মিনিটে 1 ঘন্টা 20 মিনিটে কতগুলো ব্যাকটেরিয়া তৈরি হবে। ওকে, সো মনে করো শুরুতে একটা ব্যাকটেরিয়া ছিল, তারপর হলো যে একটা ব্যাকটেরিয়া থেকে 20 মিনিট পর হয়ে গেছে দুটা ব্যাকটেরিয়া, দুটা ব্যাকটেরিয়া থেকে আরো 20 মিনিট পর হয়ে গেছে চারটা ব্যাকটেরিয়া। ওকে, তারপর চারটা থেকে আটটা হবে এবং আরো 20 মিনিট পর, টোটাল 1 ঘন্টা 20 মিনিট পর ষোলোটা হবে। তো এই টাইপের সিম্পল ম্যাথ কিন্তু আসলে আমাদের আসতে পারে। সো এগুলা কিন্তু হলো যে আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। ওকে, তো এটা গেল আমাদের হলো যে প্রোক্যারিওটিক জীব বা আদিকোষী জীবের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা একটু প্রকৃতকোষী জীব নিয়ে আসি বা ইউক্যারিওটিক সেল নিয়ে আসি। সো ইউক্যারিওটিক সেল হচ্ছে আমরা মূলত যে টাইপের কোষটা দেখে অভ্যস্ত, আমাদের নিজেদের শরীরের মধ্যে যে টাইপের কোষ আছে সেটাই হচ্ছে ইউক্যারিওটিক সেল। ওকে, সো যদি মানুষের সেল বা প্রাণীর সেল হয় তাহলে অ্যানিমাল সেল, তাহলে এদের কি, এদের হচ্ছে সেল মেমব্রেন থাকে। কি থাকে? সেল মেমব্রেন থাকে। আর যদি প্ল্যান্ট সেল যদি হয় তাহলে সেল মেমব্রেনের আশপাশে সেল ওয়াল থাকে, রাইট? এন্ড এই সেল ওয়ালটা কি দিয়ে তৈরি? এই সেল ওয়ালটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এবং আমরা যদি সেল মেমব্রেনটা নিয়ে যদি একটু ডিটেইলসে দেখতে চাই, তাহলে সেল মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। ফসফোলিপিড বাইলেয়ার কি জিনিস এটা আমরা পরে খুবই ডিটেইলসে পড়বো, আমরা সেল মেমব্রেনটা খুবই ডিটেইলসে দেখবো, বাট আমরা আপাতত মোটামুটি জেনে রাখি যে অ্যানিমাল সেলে সেল মেমব্রেন থাকে যেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, আর প্ল্যান্ট সেলে হচ্ছে সেল মেমব্রেনের বাইরে হলো যে সেল ওয়াল থাকে। সো আমরা তাহলে এখন একটু দেখে নেই যে একটা প্রকৃতকোষী জীব বা ইউক্যারিওটিক সেল আসলে দেখতে কিরকম হয়। ওকে, বা একটা, এবং আমি হচ্ছে একটা অ্যানিমাল সেলের ছবি হলো যে এখানে কপি করে আনি। সো এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা অ্যানিমাল সেল, একটা কমলা লেবুর মতো অনেকটা। সো যে অ্যানিমাল সেলের হলো যে চারপাশে একটা হলো যে সেল মেমব্রেন আছে এবং এর মধ্যে অনেক রকম হলো যে সেল অর্গানেল বা কোষীয় অঙ্গাণু আছে। ওকে, তো সেলের মধ্যে সবথেকে বড়, সবথেকে প্রমিনেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, সো নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার এনভেলপ নামে একটা মেমব্রেন থাকে। এটা একটা মেমব্রেন বা পর্দা ছাড়া কিছু না। এর গায়ে কিছু সংখ্যক ছিদ্র বা পোর থাকে যাকে নিউক্লিয়ার পোর বলে, এবং এর মধ্যে নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, এবং নিউক্লিয়াসের মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে মলিকিউল সেলের ডিএনএ এটা থাকে। ডিএনএ কাজ কি? ডিএনএ কাজ আমরা খুব ভালো করে জানি যে ডিএনএ হচ্ছে আমাদের সেলের যত রকম ইনফরমেশন আছে সব ইনফরমেশন গুলা ক্যারি করে। ওকে,
নিউক্লিওপ্লাজম কিছুই না, নিউক্লিওপ্লাজম হচ্ছে জাস্ট এই ডিএনএ কে হলো যে সাপোর্ট করে এন্ড হলো যে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়। ওকে, এন্ড নিউক্লিয়ার পোর হচ্ছে আমাদের নিউক্লিয়াসের আউটসাইডের সাথে নিউক্লিয়াসের ইনসাইডের যে কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশনটা হলো যে সে জাস্ট মেনটেন করে। আচ্ছা, সো আমরা এখন একটু ডিএনএ এর কাজ নিয়ে আর একটু ডিটেলসে দেখি। ওকে, সো ডিএনএ হচ্ছে এরকম একটা মলিকিউল, একটা সিঁড়ির মতো একটা পেঁচানো মলিকিউল। ওকে, সো একটা স্ট্র্যান্ডের মধ্যে এ টি জি সি এ টি জি সি এভাবে থাকে। ওকে, সো আমার এখানে ক্লাসে আমি হলো যে ডাবল হেলিক্স মডেল আমি ডিটেলসে পড়াবো না। যারা হলো যে ডাবল হেলিক্স মডেল বা ডিএনএ গঠন সম্পর্কে জানো না তারা চাইলে হলো যে ইউটিউব থেকে এখনই একটা ছোট একটা ভিডিও ডাবল হেলিক্স মডেল তোমরা চাইলে দেখে আসতে পারো। ওকে, সো এটিজিসি এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস, যারা আসলে একটার পর একটা এর সাথে যুক্ত হয়ে যারা হচ্ছে পুরো ডিএনএ গঠনটা তৈরি করে। ওকে, সিমিলার ভাবে আরেকটা যে হলো যে ডিএনএ এর যে সুতা বা স্ট্র্যান্ড আছে, এটাতে একটা স্ট্র্যান্ড গেল, আরেকটা যে স্ট্র্যান্ড আছে সেটাতেও সিমিলারলি এরকম হলো যে টি এ সি জি টি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে টি, এভাবে থাকে। এখন কথা হলো যে আমি কেন এর সাথে টি, টি এর সাথে এস, জি এর সাথে জি, জি এর সাথে সি এভাবে লিখলাম। ওকে, সেখানে যেটা বিষয় হচ্ছে যে একটা স্ট্র্যান্ডে তো সিরিয়ালি এটিজিসি এটিজিসি এটা হলো যে র্যান্ডমলি থাকে। ওকে, এদের এদের মধ্যে হলো যে বন্ড থাকে, এই বন্ডগুলোর নাম আমরা বলি ফসফোডাইএস্টার বন্ড, চাইলে মনে রাখতে পারো ফসফোডাইএস্টার বন্ড। ওকে, সো এরকম যে একটা সুতা, এই সুতাটাই এই যে পুরা স্ট্র্যান্ডটা হচ্ছে আসলে ডিএনএ, এবং এর মধ্যে সিরিয়ালি এরকম হলো যে কি থাকে এটিজিসি এটিজিসি এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকে, অর্থাৎ বেস দ্যাট আর মেড আপ অফ নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেনাস বেস থাকে। সো এটা র্যান্ডমলি থাকতে পারে, এবং এই যে সিকোয়েন্স, এই যে নাইট্রোজেনাস বেসের যে সিরিয়াল, এই সিরিয়ালটাই কিন্তু আসলে আমাদের কোষের প্রয়োজনীয় যে সকল ইনফরমেশন আছে সেই পুরো ইনফরমেশনটা কিন্তু হলো যে এর মধ্যে ক্যারি করে। ওকে, বাট খেয়াল করো যে একটা সিকোয়েন্স যদি তোমার কাছে এরকম ডিফাইন থাকে, আরেকটা সিকোয়েন্স কিন্তু এটার উপর বেস করে ক্রিয়েট হবে। সেটা হলো যে এর সাথে সবসময় টি, বা টি এর সাথে সবসময় এ বসে, আর সি এর সাথে সবসময় জি, বা জি এর সাথে সবসময় সি বসে। ওকে, এবং এদের মধ্যে একটা স্পেশাল টাইপের বন্ড থাকে যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কি? এই যে দেখো বেস আছে, এই বেসের মধ্যে হলো যে হাইড্রোজেন মলিকিউল আছে, বুঝছো? হাইড্রোজেন মলিকিউল আছে, আরো কিছু মলিকিউল আছে। সো এবং হাইড্রোজেন এবং অন্যান্য মলিকিউলের মধ্যে যে স্পেশাল টাইপের বন্ডটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এ এবং টি এর মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড থাকে, জি এবং সি এর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকে। ওকে, আচ্ছা, so এইভাবে হচ্ছে আমাদের একটা ডিএনএ মলিকিউল সাজানো থাকে। তো আমি রাইট সাইডে যে ল্যাডারটা দেখাইছি এটা হচ্ছে একটা সিম্পলিফাইড ভিউ, বাট আমাদের আসল যে ডিএনএ মলিকিউলটা কিন্তু হলো যে এরকম হলো যে প্যাঁচানো থাকে। ওকে, সো প্রতিটা প্যাচে হলো যে 10টা করে বেস থাকে। এই যে উপরের গ্রুপ থেকে শুরু করে নিচের গ্রুপ পর্যন্ত টোটাল 10টা বেস থাকে। ওকে, এন্ড এন্ড কয়টা হাইড্রোজেন বন্ড থাকে? 25টা হাইড্রোজেন বন্ড থাকে অন এভারেজ। ওকে, এই দুটো ইনফরমেশন তোমরা চাইলে মনে রাখতে পারো। আচ্ছা, সো এখন দেখো যে আমি যে একটু আগে বললাম যে আমাদের এই ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্সটা, এই বেসের সিকোয়েন্সটা আমাদের বডির বা আমাদের সেলের সব ইনফরমেশন ক্যারি করে। এই ইনফরমেশন ক্যারি করা বলতে আসলে আমি কি বুঝাইছি? ওকে, একটু খেয়াল করো, আমাদের যে সেলের মধ্যে যত অর্গানেল আছে এবং যত কেমিক্যাল রিঅ্যাকশন আছে, এই কেমিক্যাল রিঅ্যাকশন মিলেই কিন্তু আমাদের পুরো সেলটা। অর্থাৎ আমাদের সেলের গঠন দান করে এই অর্গানেলগুলোর মধ্যে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, অ্যালফা-জিম, রেটিকুলাম, গলজি বডি, হাবিজাবি যত অর্গান আছে সবগুলো অর্গানই আমাদের সেলের গঠনটা প্রদান করে। প্লাস আমাদের সেলের মধ্যে একটা স্ট্রাকচার দান করে, সেটা হচ্ছে আমাদের সাইটোস্কেলেটন বলে একটা জিনিস আছে, যেটা আবার তৈরি হয় মাইক্রোটিবিউল দিয়ে।
মাইক্রোটিউবুল দিয়ে, আমি আরো পরে ডিটেলসে আসবো যে এখানে আমি কি বুঝাইছি। বাট এই অর্গানেল তৈরি করা এবং সেলের যে স্ট্রাকচার, যে সাইটোস্কেলেটন, মাইক্রোটিউবুল, বা এগুলো যেমন তৈরি হয় প্রোটিন থেকে, তেমনি আমাদের সেলের মধ্যে যত রকমের কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে বা যত রকমের কেমিক্যাল রিঅ্যাকশন ঘটছে সবকিছু কন্ট্রোল হয় একটা স্পেশাল টাইপের প্রোটিন দিয়ে, যার নাম হচ্ছে এনজাইম। এই এনজাইম নিজেও কিন্তু একটা প্রোটিন। ওকে, সো আমাদের সেলের পুরা যে কারবারটা, আমাদের সেলের গঠন থেকে শুরু করে আমাদের সেল কিভাবে কাজ করবে, কি কি টাইপের অণু তৈরি করবে, আমাদের সেল আলটিমেটলি কিভাবে বেঁচে থাকবে, বিভিন্ন সিচুয়েশনের প্রতি সেল কিভাবে অ্যাডাপ্ট করবে, কিভাবে সে হচ্ছে রিয়াকশন দিবে, সবকিছু কিন্তু কন্ট্রোল হচ্ছে মেইনলি প্রোটিন দিয়ে। ওকে, তার মানে দেখো যে সেল এর সবকিছু যদি প্রোটিন দিয়ে কন্ট্রোল হয়, তাহলে আলটিমেটলি প্রোটিন বানানো, প্রোটিন তৈরি করা বা প্রোটিন তৈরি করতে আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশন যেটা লাগে সেইটা যে ক্যারি করবে, সে আলটিমেটলি পুরো সেলটাকে চালাচ্ছে। তো ডিএনএ থেকে কিন্তু আসলে প্রোটিন তৈরি হওয়ার যাবতীয় ইনফরমেশন গুলো আসে। এজন্য বলা হয় যে আমাদের সেল চালানোর জন্য, আমাদের সেল তৈরি হওয়া থেকে শুরু করে ফাংশন করার জন্য যত রকমের ইনফরমেশন লাগে, সব রকমের ইনফরমেশন কিন্তু আলটিমেটলি এই ডিএনএ দিয়ে কন্ট্রোল হয়। ওকে, সবকিছু কিন্তু আলটিমেটলি আমাদের ডিএনএ দিয়ে কন্ট্রোল হয়। ওকে, সো এটা একটু ইন ডিটেইলসে দেখি যে বিষয়টা কিভাবে হচ্ছে। সো খেয়াল করে দেখো যে আমাদের ডিএনএ কি। আমাদের ডিএনএ হচ্ছে এ টি জি সি সি জি র্যান্ডম। ওকে, সো এখানে প্রতি তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা বলি একটা কোডন। ওকে, আমরা প্রতি তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা হলো যে নাম দিই একটা করে কোডন। এই কোডন গুলা অ্যামিনো অ্যাসিড তৈরির সংকেত দেয়। ওকে, অ্যামিনো অ্যাসিড তৈরির সংকেত দেয় এবং অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটা আরেকটার পরপর বসে যে প্রোটিন তৈরি করে। এটা আরেকটু ডিটেলসে বলি, তুমি জাস্ট এটুকু খেয়াল করো যে ডিএনএ এর মধ্যে এরকম অনেকগুলো নাইট্রোজেনাস বেস পাশাপাশি বসে থাকে। প্রতি তিনটা নাইট্রোজেনাস বেসকে হলো যে কোডন বলে। সো খেয়াল করে দেখো যে আমাদের ডিএনএ তো হিউজ, সো আমাদের ডিএনএ তে হিউজ অ্যামাউন্টের কোডন একটা আরেকটার সাথে থাকে। ওকে, এই কোডন গুলা কিছু ফাংশনালিটিজের মাধ্যমে সে হচ্ছে অ্যামিনো অ্যাসিড ক্যারি করার বা অ্যামিনো অ্যাসিড ফর্ম করার সিগন্যাল দেয় এবং অনেকগুলা কোডন যখন পাশাপাশি বসে অনেকগুলা অ্যামিনো অ্যাসিড পাশাপাশি তৈরি করার হলো যে সিগন্যাল দিতে পারে। তো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন এইভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যায়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের কানেক্টেড ফর্ম হচ্ছে আসলে প্রোটিন। ওকে, এটা একটু আমরা ইন ডিটেইলসে দেখি। সো খেয়াল করে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের সেল অর্গান, এটা হচ্ছে রাইবোজোম। ওকে, এন্ড এটা হচ্ছে আরেকটা টাইপের একটা স্পেশাল সেল অর্গানেল, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো খেয়াল করে দেখো যে আমাদের এই সেলের মধ্যে হলো যে একটা হিউজ একটা ডিএনএ মলিকিউল, সে হচ্ছে এরকম পেঁচানো অবস্থায় থাকে, সে ট্যাঙ্গেলড আপ অবস্থায় থাকে। ওকে, এটা হচ্ছে ডিএনএ, এটা কিন্তু একটা একটা হিউজলি লং একটা মলিকিউল। ওকে, সো খেয়াল করে দেখো যে এই ডিএনএ এর মধ্যেই আমাদের সেলের ক্যারি অন করার জন্য সব রকম ইনফরমেশন ইনক্লুডেড আছে। তো ডিএনএ হচ্ছে হিউজ, বাট ডিএনএ এর কিছু এরকম সার্টেন পোর্শন সে হচ্ছে ইনফরমেশন গুলা ক্যারি করে থাকে। ওকে, সো এখন ডিএনএ তো নিউক্লিয়াসের মধ্যে খুবই ক্লোজলি স্টোরড, রাইট? খুবই ক্লোজলি স্টোরড। সে তো হলো যে সরাসরি প্রোটিন সিনথেসাইজ করতে দিবে না, বা প্রোটিন তো নিউক্লিয়াসে তৈরি হয় না। প্রোটিন এই যে কোথায় তৈরি হয়? প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তো প্রোটিন ক্রিয়েট হয় রাইবোজোমে। সো বেসিক্যালি যেটা হয় যে ডিএনএ থেকে একটা স্পেশাল টাইপের মলিকিউল ক্রিয়েট হয় যেটা হচ্ছে আরএনএ। সো আরএনএ কিছু না, আরএনএ হচ্ছে জাস্ট ডিএনএ এর একটা কপি। ডিএনএ যে পোরশনটা প্রোটিন তৈরি করার জন্য ইনফরমেশন ক্যারি করে, সেই সার্টেন পোর্শনের একটা ফটোকপি বলতে পারো এটা, বা একটা জেরক্স কপি হচ্ছে আরএনএ হিসেবে সে ক্রিয়েট হয়, সে হচ্ছে রাইবোজোমে যায়। ওকে,
রাইবোজোমে যায়, রাইবোজোমের মধ্যে বসে। এখানে একটা স্পেশাল টাইপের মেকানিজম থাকে, সেই মেকানিজমটা আমি হলো যে বলতেছি না, বাট আলটিমেটলি হলো যে রাইবোজোমে যখন আরএনএটা যায় তখন সেই রাইবোজোম থেকে এরকম হলো যে হিউজ একটা চেইন ক্রিয়েট হয়, হিউজ একটা অ্যামিনো অ্যাসিডের একটা চেইন ক্রিয়েট হয়। ওকে, অ্যামিনো অ্যাসিডের চেইন ক্রিয়েট হয়, অ্যামিনো অ্যাসিডের চেইন ক্রিয়েট হয়। এন্ড এখানে কিছু ম্যাথমেটিক্যাল ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে, যে আমি যেটা বললাম যে ডিএনএটা যত লং হবে আরএনএটাও ঠিক তত লং হবে। আরএনএর মধ্যে যে 3টা বেস, আচ্ছা তোমরা যদি না জেনে থাকো, ডিএনএ আর আরএনএ সেম, ডিএনএ তে এটিজিসি থাকে, সিমিলারলি আরএনএ তে হলো যে টিজিসি থাকে, বাট অ্যাডেনিনের জায়গায় এর জায়গায় জাস্ট ইউরাসিল থাকে। ওকে, সো এই 3টা বেস, প্রতিটা 3টা বেস হচ্ছে হচ্ছে কোডন। ওকে, এন্ড প্রতিটা কোডন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড ক্রিয়েট করার জন্য ইনফরমেশন ক্যারি করে। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের অ্যামিনো অ্যাসিডটা যদি 120 বেস লং হয়, 120টা যদি হলো যে ইউটিজিসি ইউটিজিসি এভাবে থাকে, তাহলে সেখানে 120/3, তাহলে কয়টা আছে? 40টা কোডন আছে, রাইট? 40টা কোডন আছে। তাহলে এখান থেকে যে প্রোটিনটা ক্রিয়েট হবে, সেই প্রোটিনটা, এই প্রোটিনটা আলটিমেটলি 40 অ্যামিনো অ্যাসিড লং হবে। ওকে, এই 40 অ্যামিনো অ্যাসিড লং হবে। সো এই চেনটা পরে এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, সেখানে সে আরো কিছু ভাবে সে হলো যে চেঞ্জ হইতে পারে, আরো কিছু ভাবে ফর্ম হইতে পারে, কারণ আলটিমেটলি অ্যামিনো অ্যাসিডের চেইনটাই যে শুধুমাত্র প্রোটিন সেরকম না, এইটার হলো যে আরো আরো কিছু প্রসেসিং ঘটে। আমি দেখাচ্ছি এখানে। বেসিক্যালি এই অ্যামিনো অ্যাসিডের চেইন গুলা ওয়ান ডাইমেনশনাল বা সরলরৈখিক থাকলে এটার মধ্যে কিছু হলো যে ভাঁজ ক্রিয়েট হয়, কিছু ফোল্ডিং হয়, কিছু নতুন করে কিছু বন্ড ক্রিয়েট হয়, যেটা আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড চেইনটাকে হলো যে প্রোটিনে ফর্ম করে। ওকে, যেমন খেয়াল করে দেখো যে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে প্রোটিন, আর লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে একদম র অ্যামিনো অ্যাসিড চেইন, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড চেইন। এখানে ছোট ছোট বলগুলো দেখা যাচ্ছে, রেড বল, হোয়াইট বল, ব্লু বল, এই সব বলগুলো আসলে একটা করে অ্যামিনো অ্যাসিড। সো সে হচ্ছে রাইবোজোম থেকে ফ্রেশলি ক্রিয়েট হওয়ার পর সে হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর গলজি বডিতে সেরকম ফোল্ডিং হয়, এই ফোল্ডেড ভার্সনটাকে আমরা বলি প্রোটিন। এবং এই প্রোটিনটার হচ্ছে কিছু স্ট্রাকচারাল কিছু প্রপার্টি থাকে, তারপর হচ্ছে সে হচ্ছে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনে এনজাইম হিসেবে কাজ করতে পারে, এবং অ্যামিনো সে কাজ করতে পারে কেবল এবং কেবলমাত্র সে যদি হলো যে ফোল্ডেড হয়। ওকে, তো অনেক সময় যেটা হয় যে প্রোটিনকে যদি হলো যে হাই টেম্পারেচার দেওয়া হয় বা হাই পিএইচ যদি দেওয়া হয় বা সল্ট কনসেন্ট্রেশন যদি হাই দেওয়া হয়, তাহলে সে আর ফোল্ডেড থাকে না, সে হচ্ছে আনফোল্ডেড হয়ে যায়। কেন? কেননা আনফোল্ড থেকে ফোল্ডেড হইতে গেলে তার এই বিভিন্ন পার্টের মধ্যে, তার এই প্রোটিনের বিভিন্ন পার্টের মধ্যে কিছু বন্ডিং ক্রিয়েট হয়, কিছু অ্যাট্রাকশন হয়, একটা পার্ট আরেকটা পার্টকে অ্যাট্রাক্ট করার ফলে আসলে ফোল্ডিংটা ক্রিয়েট হয়। বাট যখন হাই টেম্পারেচার, হাই পিএইচ বা হাই সল্ট কনসেন্ট্রেশনে দেওয়া হয়, তখন সেই বন্ডগুলা ভেঙে যায়, এই ফোল্ডগুলা ভেঙে যায়, তখন সে আবার আনফোল্ড হয়ে যায়। ওকে, সো এই জিনিসটাকে বলে হচ্ছে ডিন্যাচুরেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ডিন্যাচুরেশন। তো এই কারণে হলো যে আমাদের বডির অপটিমাম টেম্পারেচার হচ্ছে 40°C। এই 40°C প্রোটিন সব থেকে ভালো কাজ করে, বাট বেশি হাই টেম্পারেচার আসলে প্রোটিন গুলো নষ্ট হয়ে যায়, সেটা ভালো মতো কাজ করতে পারে না। ওকে, সো আমরা খুব খুব বেসিক একটা কনসেপ্ট পড়ে ফেললাম সেল কেমিস্ট্রির। এখন আমরা চলো একটা ম্যাথ দেখি। ওকে, একটা ম্যাথ দেখি। সো মনে করো যে কোনো একটি প্রোটিন এর মলিকুলার মাস 1200, এতে অ্যামিনো অ্যাসিড এর অ্যাভারেজ মলিকুলার মাস 40 হলে ডিএনএ তে কতগুলো নাইট্রোজেনাস বেস ছিল? ওকে, অ্যান্ড ডিএনএ এর ওই পোর্শনে
maximum and minimum possible number of hydrogen bonds কত? ওকে, সো এখন জাস্ট এই জিনিসটা তোমাদেরকে একটু চিন্তা করো। আমি এইটা সলভ করার মতো নেসেসারি সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি আগে। তোমরা চাইলে আবার আগের প্রশ্নে চাইতে পারো। সো ওকে, চিন্তা করলা? তাহলে আমি বলে দিই। তাহলে খেয়াল করে দেখো যে মলিকুলার মাস হচ্ছে 1200। তো প্রোটিনের অ্যামিনো অ্যাসিড গুলোর এভারেজ মলিকুলার মাস হচ্ছে 40। সো আমাদের প্রোটিনে নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড কত? নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড হচ্ছে 1200 ডিভাইডেড বাই 40, তাহলে হচ্ছে 30। ওকে, সো 30 অ্যামিনো অ্যাসিডস আছে। একটা অ্যামিনো অ্যাসিড এর জন্য কয়টা করে কোডন থাকে? একটা করে কোডন থাকে। তাহলে 30 অ্যামিনো অ্যাসিডের জন্য 30 কোডন থাকে। আচ্ছা, 30 কোডনের জন্য কয়টা নাইট্রোজেনাস বেস লাগবে? একটা কোডনের জন্য 3টা লাগে। তাহলে 30 কোডনের জন্য 30 × 3 ইকুয়ালস টু 90 নাইট্রোজেনাস বেস থাকে। ওকে, নাইট্রোজেনাস বেস থাকে। ওকে, এখন খেয়াল করে দেখো এই যে বেসটা, এই বেসটা ATGC তে ফর্ম হতে পারে, রাইট? এখন খেয়াল করে দেখো যে আমরা কি বললাম যে অ্যাডেনিন এন্ড থাইমিন A আর T এর মধ্যে হলো যে 2টা হাইড্রোজেন বন্ড থাকে, আর হলো যে G আর C এর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকে। সো আমাদের এই নাইট্রোজেনাস বেস গুলো সবগুলো যদি জাস্ট A আর T হয়, তাহলে এখানে মিনিমাম নাম্বার অফ হাইড্রোজেন বন্ড হচ্ছে 2 × 90 ইকুয়ালস টু 180। আর ম্যাক্সিমাম নাম্বার হাইড্রোজেন বন্ড কত হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন বন্ড হবে 3 × 90 ইকুয়ালস টু 270। বাট ইন রিয়েল লাইফ অ্যাকচুয়াল নাম্বার অফ হাইড্রোজেন বন্ডস 180 হয় না, 270 হয় না, এদের একটা অ্যাভারেজ হয়। কারণ র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হওয়ার কারণে এখানে অ্যাকচুয়ালি সবগুলা 80 হয় না বা সবগুলা জিসি হয় না, হয়তো 40% 80 বা 60% জিসি এভাবে হইতে পারে। ওকে, সো খেয়াল করে দেখো এই কনসেপ্টগুলো থাকলে তোমরা এইখান থেকে যদি কোনো ম্যাথ আসে এরকম যে আমাদের ডিএনএ এর বেস নাম্বার, কোডন নাম্বার, প্রোটিন নাম্বারের মধ্যে রিলেশন, তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমরা হচ্ছে খুব সহজেই হলো যে করে ফেলতে পারবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নিউক্লিয়াস দেখলাম, ডিএনএ দেখলাম, প্রোটিন দেখলাম, ডিএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হবে, এদের মধ্যে রিলেশনটা কি অ্যাকচুয়ালি, এটা দেখলাম। এখন আমরা একটু সেলের অন্য অর্গানেল যেগুলো আছে সেই অর্গানেল গুলো নিয়ে একটু হলো যে ভালো মতো দেখি। আচ্ছা, সো আমি হলো যে আবার একটা ছবি আনি, এটা প্রি ইউক্যারিওটিক সেলের। সো এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল। ওকে, এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল। সো এখানে খেয়াল করে দেখো এখানে কিছু কিছু অর্গানেল আছে। তো দেখো আমরা হলো যে মেইন যে আমাদের অর্গানেলটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হলো যা দেখে ফেললাম। এখন আমাদের বাকি যে পোর্শন গুলো আছে সেই বাকি পোর্শন গুলোর উপর আমরা হলো যে একটু ফোকাস করি। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে নিউক্লিয়াসের পর সব থেকে ইম্পর্টেন্ট যে অর্গানেল, সেই অর্গানেলটা হচ্ছে কি? রাইবোজোম। রাইবোজোম কেন? রাইবোজোম কেন ইম্পর্টেন্ট? কারণ খেয়াল করে দেখো যে আমরা যে বললাম যে ডিএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, ডিএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, অ্যাকচুয়ালি ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হয়, তারপর আরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হয়। সো এই পুরো জিনিসটা কিন্তু হচ্ছে রাইবোজোমে কন্ট্রোল করে থাকে। ওকে, সো এই রাইবোজোম আমাদের সেলের সব থেকে অ্যাবান্ডেন্ট এন্ড সব থেকে হাইলি প্রেজেন্ট নিউক্লিয়ার অর্গানেল। এন্ড এটা যেহেতু এটার ফাংশনালিটি যেহেতু খুবই বেসিক, মানে খুবই মানে প্রচন্ড বেসিক, এটা ছাড়া সেল কল্পনা করা যায় না। তো এটা কিন্তু আসলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল দুই জায়গায় কিন্তু এটা প্রেজেন্ট আছে। ওকে, এটা হচ্ছে সব সেলেরই বৈশিষ্ট্য। বাট একটা ডিফারেন্স আছে, একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে প্রোক্যারিওটিক সেলের যে রাইবোজোমটা, সেই রাইবোজোমটা হচ্ছে 70S রাইবোজোম, এন্ড ইউক্যারিওটিক সেলের যে রাইবোজোমটা আছে সেই ইউক্যারিওটিক রাইবোজোমটা হচ্ছে 80S রাইবোজোম। ওকে, সো 70S আর 80S বলতে কি বোঝায়? তোমরা চাইলে এটা গুগল করতে পারো যে হোয়াট ডাজ 70S or 80S রাইবোজোম মিন। সো আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দেই যে আমাদের 80S রাইবোজোমটা থাকার মিনিং হলো যে আমাদের রাইবোজোমটা একটু হচ্ছে বিগার, একটু বেটার, একটু হেভিয়ার। ওকে, কেননা eukaryotic cell itself is bigger, better and heavier than prokaryotic cells, so the ribosome should also be bigger, better and heavier than their prokaryotic counterparts. That makes sense, perfect sense. Okay, so দেখো যে আমাদের prokaryotic সেল হচ্ছে 70S রাইবোজোম ক্যারি করে, ইউক্যারিওটিক সেল 80S রাইবোজোম ক্যারি করে। বাট এটা এন্টায়ারলি ট্রু না।
আমাদের ইউক্যারিওটিক সেলেও আসলে 70s রাইবোসোম কিছু সার্টেন পার্টে থাকে। এটা আমি এখন স্পয়লার দিচ্ছি না, আমি পরে রিভিল করবো যে আমাদের অ্যাকচুয়ালি কেন 70s রাইবোসোম থাকে, বাট আমাদের মেজরিটি যে রাইবোসোম সেটা হচ্ছে 80s রাইবোসোম। ওকে, সো আমি যে একটু আগে বললাম ক্লাসের শুরুতে যে অ্যান্টিবায়োটিক অনেক সময় রাইবোসোমকে অ্যাটাক করে। তো তোমাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে যদি আসলে অ্যান্টিবায়োটিক রাইবোসোমকে যদি অ্যাটাক করে তাহলে তো এটা আমাদের বডির রাইবোসোম গুলাকেও ধ্বংস করে ফেলবে, এন্ড দেন আমরা মারা যেতে পারবো। বাট হয় না কেন? কারণ হলো যে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলা খাই সেই অ্যান্টিবায়োটিক গুলো স্পেশালাইজড only for attacking 70th ribosome. Okay, it doesn't attack 80th ribosomes, it only attacks 70th ribosomes. So এই কারণে আসলে অ্যান্টিবায়োটিক গুলা এই যে প্রোক্যারিওটিক সেলগুলোকে খুবই টার্গেট স্পেসিফিক ভাবে সে হলো যে ধ্বংস করে ফেলতে পারে। সো এইটা হচ্ছে আসলে খুব ভালো একটা বিষয়। ওকে, আচ্ছা, সো রাইবোসোম গেল, রাইবোসোমের এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর আমরা হলো যে আরেকটা স্পেশাল টাইপ অফ সেল অর্গানেল দেখি, সেটা হচ্ছে লাইসোজোম। ওকে, লাইসোজোম। সো যে খেয়াল করে দেখো এই যে এখানে লাইসোজোম আছে, এখানে লাইসোজোম আছে। তো লাইসোজোম গুলো খুবই সিম্পল ভ্যাকুল। সো ভ্যাকুল বলতে বুঝাচ্ছিল যে স্যাক বা গহ্বর। ওকে, এর মধ্যে কি থাকে? এর মধ্যে হলো যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ওকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। সো এই হাইড্রোলাইটিক এনজাইম বলতে আসলে কি বোঝায়? সো খেয়াল করে দেখো যে লাইসোজোমের লাইস, তারপর হাইড্রোলাইটিক এর এল সবগুলো কিন্তু সেম জায়গা থেকে আসে। এই লাইস পার্টটা আসে হলো যে লাইসিস থেকে। ওকে, লাইসিস থেকে, এন্ড লাইসিস মিন্স টু ব্রেক ডাউন। ওকে, তো ব্রেক ডাউন। সো কি ব্রেক ডাউন করে? এটা হচ্ছে লার্জ মলিকিউল ব্রেকডাউন করে, লার্জ মলিকিউল ব্রেকডাউন করে। সো খেয়াল করে দেখো যে লার্জ মলিকিউল ব্রেকডাউন করা বলতে আমি কি বুঝাচ্ছি? আমরা যে একটু আগে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে ডিএনএ গুলা আছে, এই ডিএনএ গুলা হচ্ছে অনেকগুলা নাইট্রোজেন বেজ একটা একটা পরপর বসে হলো যে ক্রিয়েট হয়। সো আমাদের যে ডিএনএটা আছে সেই ডিএনএটা আসলে হলো যে একটা পলিমার। কিসের পলিমার? সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেজের একটা পলিমার। ওকে, তারপর খেয়াল করে দেখো যে আমাদের যে প্রোটিন গুলো আছে সেই প্রোটিন গুলা একটা হিউজ অ্যামিনো অ্যাসিড চেইন। সো আমাদের প্রোটিন গুলা আসলে এই অ্যামিনো অ্যাসিডের পলিমার। ওকে, আমাদের প্রোটিন গুলো আসলে অ্যামিনো অ্যাসিডের পলিমার। সো বেসিক্যালি এই লাইসিস এর মাধ্যমে এই হাইড্রোলাইটিক এনজাইম গুলা তারা হচ্ছে ডিএনএ আর প্রোটিন এরকম লার্জ মলিকিউলকে ব্রেকডাউন করে ফেলতে পারে, এন্ড দ্যাট ইজ হাউ দে কিল সেলস। ওকে, তাহলে কথা হলো যে যদি আমাদের বডির মধ্যে এত হিউজ অ্যামাউন্টে যদি এত ডেঞ্জারাস এনজাইম থাকে, সো দ্য ফার্স্ট কোশ্চেন শুড বি যে এরা আমাদের কেন হার্ম করে না? সেকেন্ড কোশ্চেন শুড বি যে এগুলা কেন আছে আমাদের মধ্যে? সো ফার্স্ট কোশ্চেনের আমি অ্যান্সারটা দিয়ে দেই যে হাইড্রোলাইটিক এনজাইম গুলা দে অনলি ওয়ার্ক আন্ডার সাম সার্টেন কন্ডিশনস। তারা হচ্ছে অনেক অ্যাসিডিক এনভায়রনমেন্ট অর লো পিএইচ। কত লো? লেস দেন 5 পিএইচ এ কাজ করে। বাট আমাদের সেলের মধ্যে যে ম্যাটারটা আছে যেটা হচ্ছে সাইটোপ্লাজম, বেসিক্যালি সেলের লিকুইড, এই সাইটোপ্লাজমের পিএইচ হচ্ছে মোরাললেস 7, নিউট্রাল। ওকে, সো আন্ডার নর্মাল কন্ডিশনস আমাদের সাইটোপ্লাজমের পিএইচ আসলে নিউট্রাল। সো এই কারণে আমাদের লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইম গুলা কাজ করতে পারে না। ওকে, বাট বাট অনেক সময় আমাদের সেল হচ্ছে অন্য ছোট ছোট সেলকে সে হলো যে ইনগালফ করে ফেলে, খেয়ে ফেলে, ফ্যাগোসাইটোসিস করে। অর মনে করো যে আমাদের সেলের কোন একটা অর্গানেল নষ্ট হয়ে গেছে, সেলের অর্গানেলের মধ্যে তো অনেক রকমের ইউজফুল প্রোটিন আছে, অনেক ইউজফুল ডিএনএ আছে, যেটাকে আলটিমেটলি সেল ব্রেকডাউন করে আবার অন্য জায়গায় ইউজ করতে পারে। তো সেগুলাকে ব্রেকডাউন করার জন্য তখন সে হচ্ছে লাইসোজোম ক্রিয়েট করে। সো বেসিক্যালি লাইসোজোম কিভাবে কাজ করে? মনে করো যে আমাদের সেলের মধ্যে একটা অর্গানেল আছে এবং হলো যে আশেপাশে অনেকগুলো লাইসোজোম আছে। ওকে, সো বেসিক্যালি যেটা হয় যে আমাদের এই অর্গানেলের সাথে এই যে এই লাইসোজোম গুলো হলো যে দেখো মার্চ করে। ওকে, মার্চ করে, মার্চ করার পর এই যে লাইসোজোমের যে এনজাইম গুলো আছে এই এনজাইম গুলা খুবই কন্ট্রোল ভাবে আমার এই সার্টেন কিছু রিজিয়নে ঢুকে সেখানকার যে লার্জ যে মলিকিউল গুলা ছিল সেই মলিকিউল গুলাকে সে হচ্ছে হজম করে ফেলে, ডাইজেস্ট করে ফেলে, এইভাবে লাইসোজোম কাজ করে ফেলে। অনেক সময় আমাদের সেল হচ্ছে পুরাটাই নষ্ট হয়ে যায়, অথবা মনে করো যে সেলের যে মালিক, যে অর্গানিজম, সে অনেকদিন ধরে খাইতে পাচ্ছে না। তো অনেক সময় সে হচ্ছে তার সেলের
একদম ক্রিটিক্যাল যে ফাংশন গুলো আছে সেগুলোকে সে সাপোর্ট করতে পারছে না, তো সেজন্য তার সেলগুলো মরে গেলে তখন সে পুরো সেলটাকেই সে হচ্ছে নিজেকে হজম করে ফেলতে পারে, তখন লাইসোজোম গুলো বার্স্ট হয়ে যায় এবং সেল নিজেকে হজম করে ফেলে। এই জিনিসটাকে বলা হচ্ছে অটোফ্যাগি। অটো মিনস সেলফ, আর ফ্যাগি মানে হচ্ছে টু ইট, সো নিজেকে খেয়ে ফেলে, ইট করে ফেলে। সো এটা হচ্ছে লাইসোজোমের কাজ। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট লাইসোজোম। সো আমাদের রাইবোজোম গেল। এরপর আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন আসে, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, সো এটা দেখো। সো আমাদের যে বডি আমাদের বডি মেইনলি কিন্তু হলো যে খুবই স্কুইশি, খুবই সফট। যেমন আমাদের যে মাসেল গুলো আছে, আমাদের যে অর্গানেল গুলো আছে, এগুলো কিন্তু খুবই সফট। আমাদের ব্রেন আছে খুবই সফট, বাট দে আর সাপোর্টেড বাই সাম আদার স্ট্রাকচার। স্কেলেটন হচ্ছে আমাদের পুরো বডি স্ট্রাকচারটা দেয়, পুরো বডিটাকে সাপোর্ট দেয়। মনে করো যে একটা একটা বাড়ি, ওকে, একটা হোম। সো মনে করো যে এই বাড়ির মধ্যে ফার্নিচার আছে, এই বাড়ির মধ্যে ফার্নিচার আছে, বাড়ির মধ্যে মানুষ আছে, বাড়ির মধ্যে লাইট বাল্ব ফ্যান সবকিছু আছে। ওকে, তো সিমিলার ভাবে আমাদের এই পুরো বাড়িটাকে আমরা হচ্ছে একটা সেল হিসেবে কল্পনা করতে পারি, যার মধ্যে ওই অর্গানেল বা এই মানুষগুলা হচ্ছে দে আর লাইক ফার্নিচার্স অর আদার হিউম্যান বিংস। ওকে, বাট এই ফার্নিচার বা এই মানুষগুলো তো আমাদের আলটিমেটলি এই বাড়িটাকে হচ্ছে স্ট্রাকচার দেয় না, স্ট্রাকচারাল সাপোর্ট দেয় না। সেজন্য আমাদের বাড়িটার মধ্যে বিম লাগে, আমাদের বাড়িটার মধ্যে অনেক কলাম লাগে, আমাদের বাড়িটার মধ্যে ওয়াল লাগে, রাইট? সো আমাদের পুরো বাড়িটাকে দাঁড়া করে রাখতে একটা স্ট্রাকচার লাগে, আমাদের হিউম্যান বডিটাকে দাঁড়া করে রাখতে একটা স্কেলেটন লাগে। সো সিমিলার ভাবে আমাদের যে সেল আছে, আমরা তো সেলের হলো যে 2D ছবি আঁকাই, বাট সেলটা হলো যে অ্যাকচুয়ালি 3D, রাইট? সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি 3D। আমি একটা ছবি আনি, জাস্ট আ মিনিট। ওকে, সো দেখো এটা হচ্ছে আসলে সেলের একটা 3D স্ট্রাকচার। খুব বেশি ক্লিয়ার না, বাট বোঝা যাচ্ছে যে খেয়াল করে দেখো যে 3D স্ট্রাকচারে আমাদের এই পুরো সেলটা দেখো কিছু সার্টেন কিছু জায়গায় যে দেখো বিম এন্ড কলামের মতো সাপোর্টেড। সো এই যে সাপোর্ট গুলা সেলের, এই যে স্কেলেটন গুলা, এটাকে আমরা বলতেছি সাইটোস্কেলেটন। ওকে, সাইটো মানে সেল আর স্কেলেটন মানে তো স্কেলেটন। সো এটা হচ্ছে সেলের স্কেলেটন, পুরো সেলটাকে স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে হচ্ছে এই সাইটোস্কেলেটনটা। ওকে, সো এখন খেয়াল করে দেখো যে সাইটোস্কেলেটন 3 ধরনের হইতে পারে, 3 টাইপস এর হইতে পারে। এন্ড এই 3 টাইপসই হলো যে এখানে দেখানো হয়েছে, পয়েন্ট আউট করা হয়েছে: মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা একটু দেখি যে এখানে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলতে আসলে কি বোঝায়। বাট সবথেকে বোঝা ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে এই 3 টাইপের সাইটোস্কেলেটন মিলে আমাদের পুরো সেলটাকে হলো যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বা সাপোর্ট দেয়। মানে সেলের বাইরে তো আমাদের একটা সফট পার্ট সেল মেমব্রেন আছে, যেটা হচ্ছে পুরো সেলটাকে কভারিং দেয়, বা সেলের মধ্যে ইটসেলফ তো সাপোর্ট করতে হবে নিজেকে, কিছু একটা উপর তো সেলটাকে দাঁড়িয়ে থাকতে হবে, and তার মধ্যে তো সেলুলার অর্গানেল গুলো থাকবে। সো সেই স্ট্রাকচার বা সেই সাপোর্টের কাজটা হচ্ছে সাইটোস্কেলেটন করে থাকে। ওকে, আচ্ছা, সো খেয়াল করে দেখো, এই যে দেখো, সো এটা 3 টাইপের। সো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো এটা কিছু না, এগুলো হচ্ছে জাস্ট প্রোটিনই। সো প্রোটিন হচ্ছে তিন ভাবে অ্যারেঞ্জ হইতে পারে, এন্ড অ্যারেঞ্জমেন্টের উপর ডিফারেন্ট করে এদেরকে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলে। ওকে, সো খেয়াল করে দেখো যে মাইক্রোফিলামেন্টের কাজ কি। মাইক্রোফিলামেন্ট হচ্ছে আমাদের এই যে সেলের পেরিফেরিতে থাকে। ওকে, পেরিফেরিতে থাকে, এন্ড বেসিক্যালি মাইক্রোফিলামেন্ট হচ্ছে যে সেল মেমব্রেন যেটা আছে, সেই সেল মেমব্রেনটাকে হলো যে সাপোর্ট দেয়। সেই সেল মেমব্রেনটার একটা হলো যে স্ট্রাকচার, একটা ব্যাকআপ স্ট্রাকচার হিসেবে কাজ করে। তারপর দেখো মাইক্রোটিউবুল কি, মাইক্রোটিউবুল হচ্ছে আমাদের নিউক্লিয়াস থেকে আউটওয়ার্ডলি হচ্ছে এক্সটেন্ড করছে। ওকে, সো এটা হচ্ছে সিমিলার ভাবে ইন্টারমিডিয়েট ফিলামেন্টও হচ্ছে আমাদের এই মাইক্রোফিলামেন্ট এন্ড মাইক্রোটিউবুলের মধ্যে আছে। সো বেসিক্যালি আমাদের মাইক্রোফিলামেন্ট হচ্ছে আমাদের এই সেলের পুরো পেরিফেরাল স্ট্রাকচারটাকে সাপোর্ট দেয়, আমাদের এটা হচ্ছে সেলের বাইরের পোর্শন গুলাকে সাপোর্ট করে রাখে, তার উপর হচ্ছে আমাদের যে সেল মেমব্রেন আছে সেই সেল মেমব্রেনটা হলো যে সাপোর্ট করতে পারে।
and ভিতর থেকে বাহির পর্যন্ত কলাম বা বিমের মতো কাজ করে মাইক্রোটিউবুল and intermediate filament হচ্ছে মাইক্রোফিলামেন্ট and মাইক্রোটিউবুলের মধ্যে একটা কানেক্টিং একটা স্ট্রাকচার হিসেবে কাজ করে। ওকে, তো সাইটোস্কেলেটন আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আওয়ার সেল। ওকে, এন্ড আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় যে এটা তো দিল, এটা তো স্ট্রাকচার দিল, সমস্যা নাই। এট দ্য সেম টাইম এটা হচ্ছে অনেকটা হাইওয়ে হিসেবে কাজ করে। কিরকম কিরকম হাইওয়ে হিসেবে কাজ করে খেয়াল করে দেখো, যে বেসিক্যালি কোন একটা অর্গানেল হচ্ছে এই মাইক্রোটিউবুলের সাথে কানেক্ট করতে পারে, কানেক্ট করে মাইক্রোটিউবুল ইউজ করে এটা সেলের বাইরে থেকে ভিতর বা ভিতর থেকে বাইরে মুভ করতে পারে। মানে আমাদের অর্গানেলগুলো কিন্তু র্যান্ডমলি মুভ করতে পারে না, তার কিন্তু হাত পা নাই। সে হচ্ছে মাইক্রোটিউবুলের সাথে অর্গানেলগুলো অ্যাটাচ করে, মাইক্রোটিউবুল ধরে ধরে সে হচ্ছে অ্যাকচুয়ালি হলো যে মুভ করতে পারে। ওকে, সো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা, যে দেখো যে সাইটোস্কেলেটন এট দ্য সেম টাইম আমাদের হলো যে এই পুরো সেলকে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি দিচ্ছে, and at the same time হলো যে কি করছে, আমাদের অর্গানেল গুলার হলো যে নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে। ওকে, সো এইটা বোঝা আসলে কিন্তু খুবই জরুরি, খুবই খুবই জরুরি। ওকে, এটা বোঝা হচ্ছে খুবই জরুরি। সো দেখো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের হলো যে সাইটোস্কেলেটনের কাজ। ওকে, সো তোমরা হয়তো অনেকে জানো না যে সাইটোস্কেলেটন বলে এরকম একটা স্ট্রাকচার আদৌ এক্সিস্ট করে। সো সেই জন্যই আর কি হলো যে আমি এটা হলো যে নিয়ে আসলে যাতে তোমরা এটা সম্পর্কে জানতে পারো, এন্ড আরো জানতে চাইলে তোমরা হলো যে কোনো বায়োলজি টেক্সট বুক অথবা গুগল অথবা উইকিপিডিয়া করে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে। তারপর তাহলে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গেল। তারপর হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম গেল। সো বেসিক্যালি এন্ডোপ্লাজম রেটিকুলামের কাজ আমরা শুরুতে আলোচনা করেছি। এটা হলো যে রাইবোসোম থেকে প্রোটিন চেইন গুলো ক্রিয়েট হয়, সেগুলা ফোল্ডিং এর মাধ্যমে প্রোটিন তৈরি করতে এন্ডোপ্লাজম রেটিকুলাম কাজ করে থাকে। পারঅক্সিজমের কাজও হচ্ছে লাইসোজোমের মতো, এটা এনজাইম ক্যারি করে। তারপর হচ্ছে গলগি অ্যাপারেটাস এর কাজও হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলামের মতো, সে হচ্ছে প্রোটিন গুলোকে আরো বেশি মডিফাই করে। মানে প্রোটিন অনেকভাবে মডিফাই হতে পারে, এটা তোমরা বড় ক্লাসে জানবে, বাট প্রোটিন মডিফাই কাজগুলো এন্ডোপ্লাজম রেটিকুলাম বডি করে থাকে। মাইটোকন্ড্রিয়া তো খুব ভালো করে জানো তোমরা যে মাইটোকন্ড্রিয়া কি করে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে, এটা সবাই জানো, 3 2 1 একসাথে বলো, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস অফ দ্য সেল। আমাদের সেলের যে এনার্জি যে প্রোডাকশনের যে রিঅ্যাকশন, এনার্জি প্রোডাকশনের যে রিঅ্যাকশন, রেসপিরেশন, সেইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় হয়ে থাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় হয়ে থাকে। এন্ড রেসপিরেশনে কি হয়, আমরা যে ভাত খাই, গ্লুকোজ অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে এটিপি তৈরি করে, এন্ড এটিপি আমাদের সেলের মধ্যে সব রকম কেমিক্যাল রিঅ্যাকশনে এনার্জি সাপ্লাই দিতে ইউজ হয়। ওকে, সিমিলার ভাবে প্ল্যান্ট সেলের মধ্যে কি থাকে, প্ল্যান্ট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ওকে, প্ল্যান্ট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেসিস হয়ে থাকে। ফটোসিনথেসিস কি করে, ফটোসিনথেসিস হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর সানলাইট কি ইউজ করে এই যে গ্লুকোজ তৈরি করে, যে গ্লুকোজটা আমরা খাই, গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয়। ওকে, সো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের কাজ। তো মোটামুটি আমরা হচ্ছে সেল অর্গানিকের কাজগুলো দেখলাম। তো সামনে আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু ডিটেইলসে দেখবো। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এর কাজটা আমি বলে দিলাম, বাট এরা হচ্ছে সেলের সব থেকে বড়, সেলের সব থেকে ইম্পর্টেন্ট দুইটা অর্গানেল বা অঙ্গাণু। তো আমার মনে হয় যে এটা নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করতে পেরেছি। দেখো যে সেলের অন্য যে অঙ্গগুলো আছে, অর্গানেল গুলো আছে, যেমন রাইবোসোম, লাইসোসোম, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এন্ডোপ্লাজম রেটিকুলাম, পারঅক্সিজম, গলজি অ্যাপারেটাস, তারপর এগুলার কম্পারিজনে মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট কিন্তু হিউজ দুইটা মলিকিউল। হিউজ মানে আসলেই হিউজ, সাইজে অনেক বড় এন্ড কাজের দিক থেকে অনেক ইম্পর্টেন্ট। এদের আরো দুইটা স্পেশাল প্রপার্টি আছে, একটু লিখি। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের আরো দুইটা স্পেশাল প্রপার্টি আছে, যেটা হচ্ছে অন্য সেল অর্গানেল গুলোতে দেখা যায় না। সেটা হচ্ছে যে এদের হচ্ছে ডাবল মেমব্রেন আছে। অন্য সেল অর্গানেল গুলো জাস্ট একটা মেমব্রেন থাকে, বাট এতে ডাবল লেয়ারের মেমব্রেন আছে। এন্ড এদের 70s রাইবোসোম আছে, 70s রাইবোসোম আছে। এন্ড তোমরা আরো সারপ্রাইজ হবা যে এদের হচ্ছে প্লাজমিড আছে, এদের হচ্ছে প্লাজমিড আছে। ওকে,
সো ডাবল মেমব্রেন না হয় মানা যায়, সমস্যা নাই, থাকতেই পারে ডাবল মেমব্রেন, যেহেতু তার অনেক ইম্পর্টেন্ট, তাদের প্রোটেকশন লাগতেই পারে, ডাবল মেমব্রেন থাকুক, সমস্যা নাই। তার কথা হচ্ছে যে 70s রাইবোসোম আর প্লাজমিড কোত্থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, দরকারটা কি? কারণ খেয়াল করে দেখো যে রাইবোসোম বা প্লাজমিড এদের কাজ কি, এরা হচ্ছে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে প্রোটিন ক্রিয়েট করে, রাইট? বাট মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট নিজের জেনেটিক ইনফরমেশন বা নিজের প্রোটিনের দরকার কি, সে তো সেলের পার্ট, সেলই তো তাকে সাপ্লাই দিতে পারে। এন্ড যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, তারা ক্লাসের শুরুতে আমি তাদেরকে বলেছি যে এই যে প্লাজমিড বা এই যে 70s রাইবোসোম, এরা হচ্ছে কাদের ক্যারেক্টারিস্টিক্স, এরা হচ্ছে প্রোক্যারিওটদের ক্যারেক্টারিস্টিক্স, রাইট? প্রোক্যারিওটদের ক্যারেক্টারিস্টিক্স। সো এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট, সেটা হলো যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এরা কিন্তু সবসময় ইউক্যারিওটিক সেল বা আমাদের সেলের পার্ট কিন্তু ছিল না, ওকে? তো তোমরা তো খুব ভালো করে জানো যে ইভলিউশন বলে একটা জিনিস আছে। তো বেসিক্যালি সেল যখন প্রথম ক্রিয়েট হয় আর্থে, সো তখন কিন্তু সবার প্রথমে কিন্তু কোনো ইউক্যারিওটিক সেল ছিল না, সবার প্রথমে সব থেকে সিম্পল সেল ছিল কিন্তু প্রোক্যারিওটিক সেল, একদম সিম্পল। এদের জাস্ট একটা মেমব্রেন আছে, কিছু ডিএনএ আছে, কিছু প্রোটিন আছে, রাইবোসোম আছে, কিছু প্লাজমিড আছে, জাস্ট শেষ, আর কিছু নাই। বাট সেইখান থেকে এই যে ইউক্যারিওটিক সেল, এই ইউক্যারিওটিক সেলটা কিভাবে ইভলভ হলো, কিভাবে প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেলে আসলো, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা থিওরি। এন্ড এইটার পিছে একটা হাইপোথিসিস আছে, সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস, এন্ডোসিম্বায়োসিস অর এন্ডোসিম্বায়ন্ট হাইপোথিসিস, ওকে? সো বেসিক্যালি এটা যেটা বলে যে যেটা হচ্ছে অ্যানসেস্টর অর্থাৎ একদম প্রাচীনকালের যে ইউক্যারিওটিক সেলগুলো ছিল, ঠিক আছে, তাদের সেল মেমব্রেন ছিল, তাদের নিউক্লিয়াস ছিল, তাদের রাইবোসোম ছিল, ওকে, তাদের লাইসোসোম ছিল, বাট তাদের হচ্ছে স্টিল কোনো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট ছিল না, ওকে? ওকে, সো বেসিক্যালি দেখো যে মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এনার্জি ক্রিয়েট করা, ক্লোরোপ্লাস্টের কাজ কি, ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা, ওকে? সো এখন আমি তোমাদেরকে একটা প্রশ্নের জবাব দিই, এই প্রশ্নটা হয়তো তোমাদের মনে প্রায় ঘুরপাক খায় যে প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী সেলের তো হলো যে মাইটোকন্ড্রিয়া নাই, রাইট, বা ক্লোরোপ্লাস্ট নাই, সো তাও তারা কিভাবে হলো যে রেসপিরেশন করতে পারে, বা তারা তাও কিভাবে হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে, ওকে? সো বেসিক্যালি প্রোক্যারিওটিক অর্থাৎ ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, বা সব সেলেরই তো এনার্জি লাগে, সবাই তো রেসপিরেশন করে, এদের রেসপিরেশনের যে ধরনটা এন্ড আমাদের ইউক্যারিওটিক যে আমরা যারা আছি, প্রকৃতকোষী যারা আছি আমরা, যাদের হচ্ছে নিউক্লিয়াস আছে, এই সকল সেলের রেসপিরেশন এন্ড ফটোসিনথেসিসের টাইপ কিন্তু একটু ডিফারেন্ট, রাইট? মোডটা একটু ডিফারেন্ট। যেমন বেসিক্যালি দেখো যে রেসপিরেশন এর জন্য হলো যে অক্সিজেন ইউটিলাইজ করা লাগে। বেসিক্যালি গ্লুকোজ আর অক্সিজেন তারা হচ্ছে রিঅ্যাক্ট করে এটিপি ক্রিয়েট করে, ওকে? সো আমরা যে অক্সিজেন ইউটিলাইজ করতে পারি, এটার এক এবং একমাত্র কারণ হচ্ছে যে আমাদের হলো যে মাইটোকন্ড্রিয়া আছে। বাট প্রোক্যারিওট তাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই, তারা কিন্তু রেসপিরেশনের সময় তারা কিন্তু অক্সিজেন ইউটিলাইজ করতে পারে না, তারা হচ্ছে অ্যানারোবিক অর্থাৎ উইথআউট অক্সিজেন টাইপের রেসপিরেশন করে। ইনফ্যাক্ট তাদেরকে যদি অক্সিজেন দেওয়া হয়, তাহলে অক্সিজেন কিন্তু তাদের সেলকে ডিস্ট্রয় করে দিতে পারে, এক্সট্রা অক্সিজেন। বাট আমরা সেই অক্সিজেনটা ইউটিলাইজ করতে পারি বিকজ প্রিসাইসলি উই হ্যাভ মাইটোকন্ড্রিয়া। আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রেসপিরেশনের যে সেলুলার যে মেশিনারি আছে, সেটা হচ্ছে অক্সিজেনকে হ্যান্ডেল করার মতো ক্যাপাবল, ওকে? সো এটা একটা বিগ একটা ডিফারেন্স। তারপর দেখো যে ফটোসিনথেসিস, ওকে? সো বেসিক্যালি দেখো যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ভালো করে আঁকাই, এটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে দুইটা লেয়ার। ক্লোরোপ্লাস্টের মধ্যে হলো যে এরকম কিছু স্ট্রাকচার থাকে যাকে আমরা বলি হচ্ছে গ্রানা। সো গ্রানা কিছু না, গ্রানা হচ্ছে একটা আরেকটার উপর হচ্ছে ভ্যাকুয়াল বা স্যাক এর স্ট্যাক, এন্ড হলো যে স্ট্রোমা থাকে, ওকে? তো স্ট্রোমায় হলো যে এনজাইম থাকে, এই এনজাইম গুলো হচ্ছে ফটোসিনথেসিসে হেল্প করে, সেটা সমস্যা নাই। বাট গ্রানায় কি থাকে, গ্রানা হচ্ছে গ্রিন কালারের, গ্রানায় হচ্ছে ক্লোরোপ্লাস্ট এর যে পিগমেন্টটা ক্লোরোফিল থাকে, এই গ্রানার মধ্যে ক্লোরোফিল থাকার কারণেই কিন্তু হলো যে গ্রানা অ্যাকচুয়ালি এই ক্লোরোফিলটা হচ্ছে সানলাইটের এনার্জিটাকে ক্যাপচার করে, এন্ড সেখান থেকে কিন্তু ফটোসিনথেসিস শুরু হয়। বাট প্রোক্যারিওটিক সেল যারা,
প্রোক্যারিওটিকে এই যে সেল মেমব্রেনের গায়ে আসলে কিছু কিছু লোকাল জায়গায় এগুলো যে ক্লোরোফিল থাকে। সো খেয়াল করে দেখো যে প্রোক্যারিওটিক সেল ইটসেলফ অ্যাক্টস লাইক আ ক্লোরোপ্লাস্ট। এটার গায়ে হচ্ছে ক্লোরোফিল থাকে, বাট আমাদের ইউক্যারিওটিকে একটা স্পেশাল অর্গানেল ডেভেলপ করেছে, ইভলভ করেছে, যার মধ্যে ক্লোরোফিলটা এক জায়গায় কনসেন্ট্রেট থাকে। ওকে, আচ্ছা, তারপর দেখো যে আমরা যে রেসপিরেশন করি, অক্সিজেন যে ইউজ করি, সব ব্যাকটেরিয়া যে অক্সিজেন ইউজ করতে পারে না এটা ভুল কথা। কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেন ইউজ করতে পারে। সো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু স্পেশাল বললাম যে মেশিনারি আছে যারা অক্সিজেন ইউজ করতে পারে, এটিপি ক্রিয়েট করে, যাকে বলা হচ্ছে এটিপি সিনথেস। ওকে, সো সিনথেস হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন যে হচ্ছে এটিপি সিনথেসিস বা ক্রিয়েট করে, এবং এই এটিপি সিনথেসিস মাইটোকন্ড্রিয়া করে থাকে বলে আমরা হচ্ছে অক্সিজেন ইউটিলাইজ করতে পারি। কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু হলো যে এই এরকম সেল মেমব্রেনে কিন্তু হলো যে এটিপি সিনথেস থাকে। ওকে, কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু হলো যে সেল মেমব্রেনে এটিপি সিনথেস থাকে। সো খেয়াল করে দেখো যে আমাদের সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে এটিপি সিনথেস থাকে, ক্লোরোফিল থাকে। আবার কিছু প্রোক্যারিওটেও কিন্তু আসলে কিন্তু এটিপি সিনথেস থাকে, আবার ক্লোরোফিল থাকে। সো বেসিক্যালি যেটা বলে যে আমাদের একদম শুরুতে যে ইউক্যারিওটিক সেলগুলো ছিল দুনিয়াতে, they didn't have mitochondria, they didn't have chloroplasts, but কোনো না কোনো এক সময় তারা তাদের মধ্যে এসে এই যে প্রোক্যারিওটিক গুলা, সেই প্রোক্যারিওটিক গুলা এসে বাস করা শুরু করেছে, তারা লিভ করা শুরু করেছে, তারা হচ্ছে সিম্বায়ন্ট হিসেবে কাজ করেছে, বা তারা হচ্ছে সিম্বায়োসিস করেছে। ওকে, সো সিম্বায়োসিস মানে কি? সো খেয়াল করে দেখো যে মনে করো যে আমার কোনো একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে বাইরে থেকে দুটা প্রোক্যারিওট, বাইরে থেকে কি আসলো, দুটা প্রোক্যারিওটিক আসলো। ওকে, প্রোক্যারিওটিক আসলো। সো একটা প্রোক্যারিওটিক হচ্ছে সে ফটোসিনথেসিস করতে পারে, সে একটা রেসপিরেশন করতে পারে। সো একটা লার্জার একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রোক্যারিওটিক গুলো থাকলে তারা হচ্ছে প্রোটেকশন পাচ্ছে, আর এটার বিনিময়ে ইউক্যারিওটিক সেলটা এই প্রোক্যারিওটিক সেলের রেসপিরেশনের যে পাওয়ারটা বা ফটোসিনথেসিসের যে পাওয়ারটা সেটাকে ইউজ করতে পারছে। and over millions and millions of years এই যে প্রোক্যারিওটিক গুলা they never left the eukaryotes, and ultimately তারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট হিসেবে ইভলভ করেছে। তো এটা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট থিওরি। ওকে, সো এটা খুবই ইন্টারেস্টিং একটা থিওরি। সো বেসিক্যালি এই জন্যই খেয়াল করে দেখো মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট যে অ্যাকচুয়ালি প্রোক্যারিওট থেকে ইভলভ করেছে আমাদের সেলের মধ্যে, তারা প্রোক্যারিওটিক হিসেবে তারা আশ্রয় নিয়েছিলেন, দেন ওভার মিলিয়ন্স অফ ইয়ার্স তারা যে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টে চেঞ্জ হয়েছে, এটার খুব বড় একটা এভিডেন্স হলো যে তাদের মধ্যে 70 রাইবোসোম এন্ড প্লাজমিড থাকে। যদি এরা যদি ইউক্যারিওটিক পার্ট হইতো তাহলে এদের মধ্যে প্লাজমিড বা 70 রাইবোসোম থাকতো না। বাট সিন্স মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট এক না এক সময় প্রোক্যারিওটিক ছিল, তাদের যে প্রোক্যারিওটিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলা 70 রাইবোসোম বা প্লাজমিড সেগুলো কিন্তু আসলে থেকে গেছে। ওকে, এন্ড এই যে দেখো ক্লোরোফিল বা এটিপি সিনথেস, এটা হচ্ছে ইউক্যারিওটের বৈশিষ্ট্য না, কিছু কিছু প্রোক্যারিওটে আসলে এগুলো দেখা যায়। ওকে, আর সেই প্রোক্যারিওটিক সেই টাইপের প্রোক্যারিওট গুলাই হলো যে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট হিসেবে এখানে থাকে। এটার খুব আরো বড় একটা এভিডেন্স হলো যে কিছু কিছু ইউক্যারিওটে মাইটোকন্ড্রিয়া আছে বাট ক্লোরোপ্লাস্ট নাই, যেমন অ্যানিমাল সেলস, আমাদের কি ক্লোরোপ্লাস্ট নাই, বাট কিছু কিছু ইউক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুটাই আছে। তাহলে এটার মিনিং কি বলতো? এটার মিনিং কি? এটার মনে হলো যে অ্যানিমাল সেলে এন্ডোসিম্বায়োসিস এন্ডোসিম্বায়োসিস জাস্ট একবার হয়েছে, আমরা মাইটোকন্ড্রিয়া গেইন করেছি। এন্ড অ্যানিমাল সেল থেকে আরো একবার এন্ডোসিম্বায়োসিস হয়েছে, আরো একবার এন্ডোসিম্বায়োসিস হয়ে সে ক্লোরোপ্লাস্ট গেইন করেছে, এন্ড যে সেটা প্ল্যান্ট সেল ক্রিয়েট করছে। সো এটার মিনিং কি? এটার মিনিং প্রিসাইসলি যে অ্যানিমাল সেল হচ্ছে অনেক ওল্ড, প্ল্যান্টদের থেকেও অ্যানিমাল ওল্ড। এটা খুব ইনডাইরেক্ট একটা এভিডেন্স অ্যানিমালরা ওল্ডার নাকি প্ল্যান্টরা ওল্ডার। অ্যানিমাল আর ওল্ডার দেন প্ল্যান্টস, কারণ অ্যানিমেলে আরো এক দফা এন্ডোসিম্বায়োসিস হয়ে তারা হচ্ছে ক্লোরোপ্লাস্ট গেইন করেছে, এন্ড দেন সেখান থেকে প্ল্যান্ট সেল ক্রিয়েট হয়েছে। ইন্টারেস্টিং না? সো চাইলে তোমার এই টাইপের ইনফরমেশন গুলো আসলে বেশ ইন্টারেস্টিং, যে আমাদের সেল বায়োলজির সাথে আমাদের ইভলিউশন কিভাবে রিলেটেড, খুব ক্লোজলি রিলেটেড। ওকে, আচ্ছা, তো মোটামুটি সবগুলা সেল অর্গানিকের কাজগুলো আমরা দেখে ফেললাম, and আমরা শুরুতে হলো যে ডিএনএ এন্ড প্রোটিন কিভাবে ক্রিয়েট হয় সেটা আমরা দেখে ফেললাম। সো এখন সেলের ভিতরে জিনিসপত্র তো আমরা সব দেখে ফেললাম, আমরা একটু সেলের বাইরে ফোকাস করি। আমরা হচ্ছে সেল ওয়াল এন্ড সেল মেমব্রেনে ফোকাস করি। ওকে, আচ্ছা, সো আমি হলো যে সেল মেমব্রেনের উপর তুলনামূলক বেশি ফোকাস করব, কারণ এখান থেকে অলিম্পিয়াডে কোশ্চেন বেশি থাকে। সো আমি শুরুতে একটা কথা বলেছিলাম, তোমরা হয়তো বুঝে থাকো নাই তখন, যে সেল মেমব্রেন হচ্ছে phospholipid bilayer they are created. Okay, phospholipid bilayer they created. আচ্ছা,
সো আমি একটা ছবি আনি, এই ছবি আনলে তোমরা আসলে ক্লিয়ার হবে যে আমি এখানে ফসফোলিপিড বাইলেয়ার বলতে আমি হলো যে কি বুঝাইছি। ওকে, সো এই যে এটা হচ্ছে সেল মেমব্রেনের খুবই মানে জুমড ইন একটা পার্ট। সো মনে করো এটা হচ্ছে পুরো একটা সেল মেমব্রেন। সো এটার খুব ছোট একটা পার্টকে আমি হলো যে জুম করে এনে এখানে হলো যে রেখেছি। ওকে, এখন তাহলে তোমরা হলো যে দেখতে পারো যে এখানে আসলে কোনটা হলো যে কি আমরা হলো যে দেখবো। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন হলো যে সেল মেমব্রেনের স্ট্রাকচার নিয়ে দেখি, পরে আমরা কাজ নিয়ে দেখবো। সো বেসিক্যালি দেখো এই যে ছোট ছোট যে অণু, যে মলিকিউল গুলা, একটা বল এন্ড বলের দুই পাশ থেকে দুইটা লেজ বের হয়ে গেছে। সো এইগুলা কিন্তু হচ্ছে আমরা বলি ফসফোলিপিড। ওকে, এগুলাকে আমরা বলতেছি ফসফোলিপিড। এন্ড এই যে বড় যে মলিকিউল, এই বড় মলিকিউল গুলাকে আমরা বলতেছি প্রোটিন। আমরা কি বলতেছি? প্রোটিন। ওকে, সো বেসিক্যালি এই যে এইটা যেটা, এই যে বলটা যেটা, এই বলটা হচ্ছে একটা মলিকিউল যার নাম হচ্ছে গ্লিসারল। এন্ড এই গ্লিসারলের সাথে, এই গ্লিসারলের সাথে হলো যে এই যে এরকম ফ্যাটি অ্যাসিড চেইন যুক্ত থাকে, ফ্যাটি অ্যাসিড চেইন যুক্ত থাকে। আমি একটা ফসফোলিপিড আর একটু ইন ডিটেলসে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে এই জিনিসটা দেখতে আসলে কিরকম। ওকে, আমি হলো যে ছবিটা আনি তাহলে তোমাদের সামনে আরো বুঝতে ক্লিয়ার হবে। যে এই যে খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে একটা বেসিক্যালি একটা ফসফোলিপিড। ওকে, এটা হচ্ছে একটা ফসফোলিপিড। সো এই যে উপরের যে বলের মতো যে মলিকিউলটা, এটা হচ্ছে একটা গ্লিসারল, এটা হচ্ছে একটা গ্লিসারল। এন্ড নিচের যে পোর্শনটা, নিচের সেই পোর্শনটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। ওকে, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। সো বেসিক্যালি যেটা এখানে হচ্ছে যে এইখানে দেখো এই যে এখানে কালো যে মলিকিউল গুলা, কালো মলিকিউল গুলা হচ্ছে কার্বন। ওকে, সাদা যে মলিকিউল গুলো আছে, সাদা মলিকিউল গুলো হচ্ছে হাইড্রোজেন। এন্ড লাল যে মলিকিউল গুলো আছে, লাল মলিকিউল গুলো হচ্ছে কি? লাল মলিকিউল গুলো হচ্ছে অক্সিজেন। সো আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের এক একটা ফসফোলিপিড মলিকিউলের বেশিরভাগই হচ্ছে জাস্ট কার্বন আর হাইড্রোজেন। ওকে, জাস্ট কার্বন আর হাইড্রোজেন। আমি এইটা হলো যে আরেকটু ক্লিয়ার ছবি আনি তাহলে তোমাদের হলো যে বুঝতে সুবিধা হবে। দেখো, আমি পরের পেজে যাই। এই যে দেখো, সো আমি যেটা বলতেছিলাম, যেটা বলতেছিলাম, যেখানে খেয়াল করে দেখো যে এইখানে আমাদের উপরের এই যে মলিকিউলটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে গ্লিসারল। এন্ড গ্লিসারলের সাথে যুক্ত থাকে হলো যে কি? ফ্যাটি অ্যাসিড। ওকে, ফ্যাটি অ্যাসিড। সো ফ্যাটি অ্যাসিডে এই যে এই একদম পুরা হচ্ছে একটা একটার সাথে কার্বন যুক্ত, কার্বনের সাথে হলো যে হাইড্রোজেন যুক্ত, উপরে দেখো কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত। এন্ড এই ফ্যাটি অ্যাসিডটা গ্লিসারলের সাথে এই যে খেয়াল করে দেখো এই যে অক্সিজেন দিয়ে যুক্ত। এই যে পুরাটা হচ্ছে কার্বনের হাইড্রোজেন এন্ড হলো যে গ্লিসারলের সাথে, গ্লিসারলের সাথে আমাদের ফ্যাটি অ্যাসিডটা এই যে অক্সিজেনের সাথে যুক্ত। ওকে, খুবই সোজা। সো ফসফো নাম কেন? ফসফো নাম কেন? কেন খেয়াল করে দেখো যে গ্লিসারলের সাথে একটা হলো যে ফসফেট একটা যুক্ত থাকছে, PO4 3-, তুমি এটা চিনো, একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। সো এই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড যখন একটা আরেকটার সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা নাম দিই লিপিড। লিপিডের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, সেজন্য আমরা সেটাকে নাম দিচ্ছি হলো যে ফসফোলিপিড। ওকে, সো এখন খেয়াল করে দেখো যে এই ফসফোলিপিডের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। সো হাইড্রোফিলিক যেটা, সেটা হচ্ছে পানি পছন্দ করে, এটা হলো ইট লাইকস ওয়াটার। হাইড্রোফোবিক যেটা, ইট ডাজন্ট লাইক ওয়াটার, ডাজন্ট লাইক ওয়াটার। খুব ইন্টারেস্টিং। এন্ড এই একটা কারণেই আসলে বাইলেয়ার ক্রিয়েট করে। সো বেসিক্যালি দেখো যেটা হয় যে এইখানে যেহেতু আমাদের ফসফোলিপিডের এই যে ভিতরের ভিতরের লিপিড পোর্শনে যেহেতু পানি পছন্দ করে না, সেজন্য সে হচ্ছে একটা আরেকটার সাথে বন্ড ফর্ম করে। এজন্য এখানে বাইলেয়ার দরকার হয়। একটা আরেকটার সাথে সে হচ্ছে কি করে? একটা আরেকটার সাথে সে হচ্ছে বন্ড ফর্ম করে। এজন্য এখানে ফসফোলিপিডের একটা লেয়ার কখনো থাকতে পারে না, সবসময় দুইটা লেয়ার থাকবে। এখানে যেই পোর্শনটা মানে এখানে এই যে খেয়াল করে দেখো এই যে অ্যাসিড পোর্শনটা, এটা হচ্ছে হাইড্রোফোবিক পোর্শনটা, পানি পছন্দ করে না, এটা হচ্ছে ভিতরের দিকে থাকবে। আর হাইড্রোফিলিক অংশ যেটা, ফসফেট অংশ যেটা, গ্লিসারল অংশ যেটা, সেটা বাইরের দিকে থাকবে। সো খেয়াল করে দেখো এই যে দেখো আমাদের এই যে ইয়া আছে, গ্লিসারল অংশ আছে, এটা হচ্ছে বাইরের দিকে আছে। বাইরের দিকে বলতে একটা একটা মুখ থাকে হলো যে সেলের দিকে, সাইটোপ্লাজমের দিকে।
আরেকটা মুখ থাকে হলো যে সেলের বাইরে, আউটসাইড সেল থাকে। ওকে, এন্ড এই হাইড্রোফোবিক অংশগুলা, ফ্যাটি অ্যাসিড অংশগুলো একটা আরেকটার মধ্যে থাকে। ওকে, তারপর দেখো যে এর মধ্যে হলো যে প্রোটিন ঢুকানো আছে, এন্ড হলো যে খেয়াল করে দেখো এক্সট্রা আরো কিছু মলিকিউল আছে। এক্সট্রা মলিকিউল গুলো হচ্ছে কোলেস্টেরল। ওকে, কোলেস্টেরল। এন্ড খেয়াল করে দেখো যে ফসফোলিপিড আমাদের যেটা আছে এটা হলো যে দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে স্যাচুরেটেড এন্ড আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড। ওকে, তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা একদম সোজা, সেটাতে কোনো ডাবল বন্ড নাই, একদম সোজা। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা দেখো একটু বাঁকা। এই যে আমাদের ফসফোলিপিডের যে বাঁকগুলো আছে না, এই বাঁকগুলো হচ্ছে এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর কারণে ক্রিয়েট হয়, মানে ডাবল বন্ড থাকলে ক্রিয়েট হয়। এখন সিঙ্গেল বন্ড ডাবল বন্ড বলতে কি, খেয়াল করে দেখো যে কার্বন এবং কার্বনের মধ্যে যদি সবগুলো যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা হচ্ছে স্যাচুরেটেড। এন্ড কোনো কারণে যদি দুইটা কার্বনের মধ্যে যদি হলো যে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যায়, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। এন্ড এইখানে একটা হলো যে বাঁক ক্রিয়েট হয়। ওকে, সো আমরা হচ্ছে মোটামুটি সেল মেমব্রেনের স্ট্রাকচারটা বুঝে ফেললাম। এখানে কি থাকে, এখানে ফসফোলিপিড একটা একটার সাথে বসে লেয়ার গঠন করে, দুইটা মুখোমুখি বসে বাইলেয়ার থাকে। তারপর খেয়াল করে দেখো এদের মাঝে মধ্যে কোলেস্টেরল থাকে, কিছু প্রোটিন থাকে, এন্ড এদের প্রত্যেকেরই হলো যে কাজ আছে, সেই কাজগুলা হলো যে আমি এখন একটু তোমাদেরকে দেখাতে চাই। ওকে, আচ্ছা, সো আমি হলো যে তোমাদেরকে আরেকবার বলে দিই যে আমাদের এই যে দেখো আমাদের এইখানে মেইনলি চারটা জিনিস আছে। কি আছে? মেইনলি চারটা জিনিস আছে মেমব্রেন কম্পোনেন্টে। একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার আছে, একটা হচ্ছে প্রোটিন আছে, একটা হচ্ছে কোলেস্টেরল আছে। কোলেস্টেরল হচ্ছে যে এই ব্রাউন মলিকিউলটা, এন্ড আরেকটা হচ্ছে যে দেখো সবুজ যে মলিকিউল গুলো আছে, এই যে সবুজ যে পোর্শন গুলো আছে, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেট। সো এদের প্রত্যেকের কাজ কি, এদের প্রত্যেকের কাজ আমরা দেখবো এখন। সো খেয়াল করে দেখো আমাদের যে আনস্যাচুরেটেড যে ফটো অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড আছে, সেটা হচ্ছে সেখানের মধ্যে হচ্ছে কিঙ্ক বা হলো যে কিছু বাঁক ক্রিয়েট হয়, কিছু বাঁক ক্রিয়েট হয়ে যায়। খেয়াল করে দেখো যে আমরা একটু আগে দেখে আসলাম যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে ডাবল বন্ড থাকলে এখানে হলো যে এটা বেঁকে যায়, এটা কার্ভ হয়ে যায়। সো এগুলোকে বলছে তোমার কিঙ্ক। এন্ড খেয়াল করে দেখো যে আমাদের ফ্যাটি অ্যাসিড গুলো যদি একদম স্যাচুরেটেড হয়ে যায়, আমাদের ফ্যাটি অ্যাসিড গুলো যদি একদম স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে কি, তাহলে সেখানে কোনো কিঙ্ক থাকে না, ফ্যাটি অ্যাসিড গুলো একদম স্ট্রেইট থাকে। এন্ড খেয়াল করে দেখো, আমাদের ফ্যাটি অ্যাসিড গুলো যদি একদম স্ট্রেইট হয়, তাহলে আমাদের ফ্যাটি অ্যাসিড গুলো যদি একদম স্ট্রেইট হয়, ফ্যাটি অ্যাসিড গুলো যদি একদম স্যাচুরেটেড হয়, আমাদের ফ্যাটি অ্যাসিড গুলো যদি স্যাচুরেটেড হয়, তাহলে এইখানে এইখানে কিন্তু প্যাকিংটা খুবই ভালো হয়, প্যাকিংটা খুবই ভালো হয়, খুবই ডেন্স হয়, খুবই ঘন হয়। মানে একটা লেয়ারে আমাদের ফ্যাটি অ্যাসিড গুলো একটা আরেকটার খুবই কাছাকাছি, খুবই নিয়ারলি বসতে পারে। এন্ড এটার কারণে আমাদের যে ফ্যাটি অ্যাসিডের ফসফোলিপিডের যে লেয়ারটা ক্রিয়েট হয়, সেটা খুবই ডেন্স হয়, এবং এটা হচ্ছে খুবই রিজিড হয়, খুবই শক্ত হয়, এবং এটা হচ্ছে লেস ফ্লুইড হয়। ওকে, তার মানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যত বেশি থাকবে, সেইটা হচ্ছে সেই সেই ফসফোলিপিডটা তত বেশি রিজিড হবে, এবং তত লেস ফ্লুইড হবে। ওকে, আচ্ছা, এটা এটা হলো যে কোথায় দেখা যায়, এটা হচ্ছে হাই টেম্পারেচারে দেখা যায়। কেননা খেয়াল করে দেখো যে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, খেয়াল করে দেখো যে শীতকালে কি হয়, শীতকালে নারকেল তেল হচ্ছে জমে যায়, বা শীতকালে বেশিরভাগ তেলই আসলে জমে যায়। তেল হচ্ছে অনেক সহজে জমে যাইতে পারে, অনেক সহজে ফ্রিজ হইতে পারে, বাট গরমে তেল কিন্তু গলে যায়, অয়েল কিন্তু মেল্ট করে। ওকে, সো তার মানে খেয়াল করে দেখো এই যে এখানে ফসফোলিপিড, লিপিড এটা ইটসেলফ কিন্তু এক টাইপ অফ ফ্যাট, এক টাইপ অফ প্রোটিন, রাইট? সো এটা কিন্তু লো টেম্পারেচারে এটা কিন্তু ফ্রিজ করবে, আর হাই টেম্পারেচারে এটা কিন্তু মেল্ট করবে। ওকে, তার মানে টেম্পারেচার যত হাই হবে, এই ফসফোলিপিড বাইলেয়ার তত বেশি ফ্লুইড হবে। ওকে, ফসফোলিপিড বাইলেয়ার তত বেশি ফ্লুইড হবে। বাট এই ফসফোলিপিড বাইলেয়ারটা আমাদের সেল মেমব্রেনটা যদি খুব বেশি ফ্লুইড হয়ে যায়, তাহলে এটা হচ্ছে খুব ভালো মতো ফাংশন করতে পারবে না। তো এই কারণে এই সেই এই এই ফ্যাটি অ্যাসিড গুলা বেশি বেশি স্যাচুরেটেড হয়, যার কারণে একটু ফ্লুইডিটিটা কমে আসে। সো হাই টেম্পারেচারে আমাদের অয়েল যেহেতু অটোমেটিক্যালি ফ্লুইড থাকে, সেজন্য এই হাই টেম্পারেচারে সেল মেমব্রেনে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি যায়, যার ফলে এটা ফ্লুইডিটি কমে আসে। এটার উল্টোটাও ট্রু, এটা উল্টোটাও ট্রু।
অনেক কোল্ড ক্লাইমেটে সেলগুলোতে হলো যে সেল মেমব্রেনটা হলো যে ফ্রিজ করে যেতে পারে, কারণ লো টেম্পারেচারে অয়েল তো ফ্রিজ করে, বাট সেল মেমব্রেন যদি ফ্রিজ করে যায় তাহলে সেল তো মরে যাবে, রাইট? সো সেই জন্য লো টেম্পারেচারে সেল মেমব্রেনে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের প্রপোর্শন অনেক বেশি হয়। সো লো টেম্পারেচারেও তখন অয়েলটা ফ্রিজ হয় না, ওটা স্টিল মুভিং থাকে, লিভিং থাকে, সেটা স্টিল ফ্লুইড থাকে। ওকে, আচ্ছা, এই যে দেখো, এই যে কাজটা, এটাকে বলে হচ্ছে টেম্পারেচার বাফার, এন্ড এই কাজটা কোলেস্টেরল করে থাকে। ওকে, সো দেখো যে মডারেট টেম্পারেচারে আমরা ফ্লুইডিটি অটোমেটিক ইনক্রিজ করে, সো তখন কোলেস্টেরল হচ্ছে ফ্লুইডিটি ডিক্রিজ করতে হেল্প করে। আবার লো টেম্পারেচারে আমার ফ্লুইডিটি অনেক কমে যায়, তখন কোলেস্টেরল হচ্ছে ফ্লুইডিটি ইনক্রিজ করতে হেল্প করে, রাইট? সো কোলেস্টেরল হচ্ছে আমাদের যে মেমব্রেনের ফ্লুইডিটিটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। এইটা মডারেট টেম্পারেচারে ফ্লুইডিটি ডিক্রিজ করে, বা লো টেম্পারেচারে ফ্লুইডিটি ডিক্রিজ করে, মানে এটা ফ্লুইডিটি বেশি ডিক্রিজও করতে দেয় না, ইনক্রিজও করতে দেয় না, রেঞ্জের মধ্যে রাখে। এই জন্য এটা সার্টেন রেঞ্জের মধ্যে টেম্পারেচারটাকে রাখে বলে এই জন্য এটাকে টেম্পারেচার বাফার বলে। ওকে, আচ্ছা, সো আমরা ফসফোলিপিডের কাজ দেখলাম, কোলেস্টেরলের কাজ দেখলাম, দুইটাই হচ্ছে আমাদের সেল মেমব্রেনটাকে জমা থেকে রক্ষা করে বা খুব বেশি ফ্লুইড হওয়া থেকে রক্ষা করে, কারণ জমে যাওয়া, ফ্রিজ হওয়া বা খুব বেশি ফ্লুইড হয়ে যাওয়া দুটাই আসলে সেল মেমব্রেনের স্ট্রাকচারের জন্য হার্মফুল। ওকে, সো এখন খেয়াল করে দেখো যে প্রোটিন আছে। ওকে, প্রোটিন, সো আমরা এখন প্রোটিনের টাইপটা নিয়ে পড়ি। সো মনে করো এটা হচ্ছে একটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা হচ্ছে যে ফসফোলিপিড। সো এখন এখানে প্রোটিন দুই টাইপের হইতে পারে। ওকে, একটা হচ্ছে ফসফোলিপিডের এক এন্ড থেকে আরেক এন্ড পর্যন্ত যাইতে পারে, সে মানে হলো যে সেলের আউটার পোর্শন থেকে সেলের ইনার পোর্শন পর্যন্ত যাইতে পারে। ওকে, এটাকে আমরা বলতেছি ট্রান্সমেমব্রেন প্রোটিন, মানে মেমব্রেনের অ্যাক্রোসে, মেমব্রেনের ট্রান্স ওয়ান সাইড থেকে আরেক সাইড পর্যন্ত সে হচ্ছে থাকে। ওকে, তারপর আরেকটা থাকে পেরিফেরাল প্রোটিন, জাস্ট এক সাইডে থাকে, এন্ড আরেকটা থাকে ইন্টিগ্রাল প্রোটিন, সে হচ্ছে সেলের ভিতরে থাকে। ওকে, সো এটা হচ্ছে ট্রান্সমেমব্রেনাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন জাস্ট এক সাইডে থাকে, আউটার সাইডে, ইনার সাইডে, এবং আরেকটা থেকে ইন্টিগ্রাল প্রোটিন, সে হচ্ছে এই সেল মেমব্রেনের ইনসাইডে থাকে। ওকে, সো প্রত্যেকেরই কাজ আছে, এখানে প্রত্যেকেরই কাজ আছে। সো বেসিক্যালি এখানে খেয়াল করে দেখো যে এখানে আমাদের ট্রান্সমেমব্রেন প্রোটিনের কাজ কি, পেরিফেরাল মেমব্রেন প্রোটিনের কাজ কি, আর হলো যে ইন্টিগ্রাল প্রোটিনের কাজ কি, এইটা হলো যে আমি একটু দেখাই। তার আগে আমি তোমাদের হলো যে একটা ছবি এনে দেখাই, তাহলে তোমাদের হলো যে আরেকটু ক্লিয়ার হবে। ওকে, সো দেখো এই যে এটা হচ্ছে আমাদের যে ফসফোলিপিড বাইলেয়ার, তার খুব ভালো একটা ছবি। ওকে, সো এখানে দেখো যে ফসফোলিপিড বাইলেয়ার আছে, মধ্যে মধ্যে কোলেস্টেরল আছে, এন্ড অনেক টাইপের প্রোটিন আছে। সো এখানে দেখো যে এই যে ট্রান্সমেমব্রেন প্রোটিন আছে, পেরিফেরাল প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন আছে। ওকে, আচ্ছা, সো এইখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। সো ট্রান্সমেমব্রেন প্রোটিনকে হলো যে প্রোটিন চ্যানেলও বলা হয়। প্রোটিন চ্যানেল কেন বলা হয়? কেননা সে হচ্ছে সেলের ভিতর থেকে বাইরে একটা চ্যানেল অথবা মলিকিউল গুলার যাওয়ার একটা রাস্তা করে দেয়। ওকে, যেমন আমরা একটু আগে পড়লাম যে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে পানি পছন্দ করে না, বা তাহলে আমাদের সেলে তো বাঁচতে পানি লাগবে, সে পানি কিভাবে নিবে? তো এই যে দেখো, এই যে ট্রান্সমেমব্রেন প্রোটিন গুলো আছে, এই যে চ্যানেল প্রোটিন গুলো আছে, এই চ্যানেল প্রোটিন গুলো এরকম যে পানি, তারপর অক্সিজেন, এই টাইপের যে মলিকিউল গুলো আছে, সেই টাইপের মলিকিউল গুলো হচ্ছে যাওয়ার রাস্তা ক্রিয়েট করে দেয়। ওকে, সেই টাইপের মলিকিউল গুলো যাওয়ার রাস্তা ক্রিয়েট করে দেয়, এন্ড অনেক সময় এই ট্রান্সমেমব্রেন প্রোটিন গুলা আরো অন্যান্য মলিকিউল ট্রান্সপোর্ট করতে হেল্প করে থাকে। ওকে, তারপর যে পেরিফেরাল প্রোটিন আছে, পেরিফেরাল প্রোটিন গুলো হলো যে সেল সিগন্যালিং এর কাজ করে। তারপর হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন যে প্রোটিন গুলো আছে, সেই ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন গুলা হচ্ছে নানা রকম এনজাইম হিসেবে কাজ করতে, এদের সবারই আসলে কাজ আছে। ওকে, সো আলটিমেটলি এই এদের যেটা দেখলাম আমরা, সেলের প্রতিটা মলিকিউলের স্ট্রাকচারের সাথে ফাংশন খুবই ক্লোজ রিলেটেড। তো আমরা সামনের ক্লাসগুলোতে এই জিনিসগুলো আরো ডিটেলসে দেখবো। তো সবার জন্য শুভকামনা।